গল্পের একদম শুরুতেই আমরা দেখি আকাশের অনেক উপরে একটি প্যাসেঞ্জার প্লেন উড়ে যাচ্ছে। সেই প্লেনের ভেতরেই বসে আছে আমাদের মেইন ক্যারেক্টার জ্যাক। সে একদম শান্তভাবে নিজের ড্রিঙ্ক তৈরি করছিল। চারপাশেও সবকিছু খুব নর্মাল ছিল। যাত্রীরা সবাই নিজের নিজের সিটে বসেছিল এবং কেউ বুঝতেই পারেনি কয়েক সেকেন্ড পর তাদের জীবন পুরো বদলে যেতে চলেছে। হঠাৎ করেই প্লেনটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। বাইরে প্রচণ্ড বাতাসের চাপ তৈরি হয় এবং সেই ধাক্কায় পুরো প্লেন এদিক ওদিক দুলতে থাকে। ঝাঁকুনি এতটাই ভয়ঙ্কর ছিল যে যাদের সিট বেল্ট বাঁধা ছিল না তারা সিট থেকে ছিটকে পড়ে। ঠিক তখনই ওপরের অক্সিজেন মাস্কগুলো একে একে নিচে নেমে আসে। ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বুঝে যায় তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছে, কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। হঠাৎ প্লেনের একটি উইংয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে প্লেনের পেছনের অংশ মাঝ আকাশেই ভেঙে আলাদা হয়ে যায়। কয়েকজন যাত্রী হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই প্লেনের কন্ট্রোল পুরো হারিয়ে যায় এবং সেটা দ্রুত একটি নির্জন আইল্যান্ডের দিকে নামতে থাকে। ভেতরে থাকা মানুষগুলো প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আর কিচ্ছু করতে পারে না। কিছুক্ষণ পর প্লেনটা ঘন ঝোপঝাড়ের ওপর প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই চারপাশ কেঁপে ওঠে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এরপর যখন জ্যাকের জ্ঞান ফেরে, সে নিজেকে একটি ঘন জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে। সে ভয় পেয়ে দ্রুত উঠে বাইরে বেরিয়ে আসে। তখনই তার বুঝতে দেরি হয় না সে এক নির্জন দ্বীপে আটকা পড়েছে। ঠিক তখনই দূরের জঙ্গল থেকে এক ভয়ঙ্কর গর্জন তার কানে আসে। জ্যাক কোনো দেরি না করে সেই শব্দের দিকে দৌড়ায়। সেখানে গিয়ে সে দেখে চারপাশ পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহত মানুষ মাটিতে পড়ে আছে, কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, কেউ আবার নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছে। জ্যাক ছিল ওই প্লেনের একমাত্র ডাক্তার, তাই নিজের ভয় ভুলে সে সঙ্গে সঙ্গে মানুষদের বাঁচানোর কাজে নেমে পড়ে। এদিকে হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ তার মনোযোগ কেড়ে নেয়। সে তাকিয়ে দেখে প্লেনের ভাঙা বিশাল পাখা যে কোনো মুহূর্তে নিচে আটকে থাকা এক প্রেগনেন্ট মেয়ের ওপর পড়ে যেতে পারে। বিপদ বুঝেই জ্যাক তার দিকে দৌড়ে যায়। সে মেয়েটাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয় এবং ঠিক পরের মুহূর্তেই পাখাটা মাটিতে আছড়ে পড়ে, ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। নিজের শরীরের আঘাতের কথা না ভেবেই জ্যাক আবার আহতদের সাহায্য করতে থাকে, কিন্তু কিছুক্ষণ আগে হওয়া বিস্ফোরণে অনেক আহত মানুষ ইতিমধ্যেই মারা গেছে। চারপাশের দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে বেঁচে থাকা মানুষের চোখেও শুধু আতঙ্ক দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর জ্যাক একা জঙ্গলের ভেতরে যায় এবং নিজের ক্ষত নিজেই সেলাই করার চেষ্টা করে, কিন্তু ক্ষতটা তার হাতের এমন জায়গায় ছিল যেখানে সে নিজে ঠিকভাবে পৌঁছতে পারছিল না। ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে। জ্যাক সাহায্য চাইতেই মেয়েটি ক্ষত সেলাই করতে রাজি হয়ে যায়, কিন্তু সে অবাক হয়ে দেখে কোনো অজ্ঞান করার ওষুধ ছাড়াই জ্যাক সেলাইয়ের ব্যথা সহ্য করছে। এখান থেকেই তাদের পরিচয় হয়। মেয়েটির নাম ক্যাট। রাত নামার পর জ্যাক ভাঙা প্লেনের পেছনের অংশ দেখে আন্দাজ করে ককপিট হয়তো এখনও ঠিক অবস্থায় থাকতে পারে। যদি তারা সেখান থেকে সিগন্যাল ট্রান্সমিটার পায় তাহলে রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। এই কথা শুনেই ক্যাটের কিছু একটা মনে পড়ে যায়। সে জানায় দিনের বেলায় সে উপত্যকার দিকে ধোঁয়া উঠতে দেখেছিল, সম্ভবত সেটাই ককপিট পড়ার জায়গা। ক্যাট তখনই জ্যাককে সঙ্গে নিয়ে সেখানে যেতে বলে। এই কথা শুনে জ্যাকের মনে প্রথমবারের মতো আশার আলো জাগে, কিন্তু ঠিক তখনই দূরের জঙ্গল থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। সবাই থমকে সেই দিকে তাকায়। এরপর তারা দেখতে পায় দূরের গাছগুলো একটার পর একটা ভেঙে পড়ছে। এতে পরিষ্কার বোঝা যায় জঙ্গলের ভেতর কোনো বিশাল ভয়ঙ্কর প্রাণী দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। যদিও ভাগ্য ভালো ছিল সেই ভয়ঙ্কর প্রাণীটা তখন সামনে আসেনি। কিছুক্ষণ পর চারপাশ আবার শান্ত হয়ে যায়, কিন্তু সেই রাতের গর্জন সবার মনে ভয় ঢুকিয়ে দেয়। সকাল হতেই সবাই একসাথে বসে আগের রাতের প্রাণীটা নিয়ে কথা বলতে শুরু করে। কেউ বলে এটা হয়তো কোনো ডাইনোসর, আবার কেউ মনে করে এটা কোনো বিশাল রাক্ষস। আসলে কেউই নিশ্চিত ছিল না, কিন্তু সবার মুখে ভয় একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। জ্যাক নিজেও ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়েছিল, তবু সে জানত বেঁচে থাকতে হলে তাদের যে কোনোভাবে ককপিট পর্যন্ত পৌঁছতে হবে, কারণ সেখানেই হয়তো এমন কোনো ডিভাইস আছে যার মাধ্যমে বাইরে সাহায্যের খবর পাঠানো যাবে। তাই সে চার্লি এবং ক্যাটকে সঙ্গে নিয়ে বিপজ্জনক জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি নামতে শুরু করে। চারপাশ ঝাপসা হয়ে যায় এবং ককপিট খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। এদিকে প্লেনের ধ্বংসাবশেষের কাছে লুকিয়ে থাকা মানুষগুলোও বুঝতে পারে সেই রহস্যময় প্রাণীটা আবার জেগে উঠেছে, কিন্তু জঙ্গলের ভেতরে থাকা জ্যাক, ক্যাট আর চার্লি এই বিপদের কথা কিছুই জানত না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে তারা প্লেনের সামনের অংশ দেখতে পায়।
ভেতরে ঢুকে তারা ভয়ঙ্কর দৃশ্য দেখে। ফার্স্ট ক্লাসে বসে থাকা সব মানুষ মারা গেছে, চারপাশে শুধু লাশ আর ধ্বংসের চিহ্ন। জ্যাক ধীরে ধীরে ককপিটের দিকে এগিয়ে যায় এবং একটি লোহার টুকরো তুলে দরজার লক ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজা খুলতেই হঠাৎ ককপিট থেকে একটা লাশ বাইরে পড়ে যায়। সবাই ভয় পেয়ে পেছনে সরে যায়। কিছুক্ষণ পর পরিবেশ একটু শান্ত হলে জ্যাক ককপিটের ভেতরে ঢোকে এবং সিগন্যাল ডিভাইস খুঁজতে থাকে। ঠিক তখনই হঠাৎ পাইলট নড়ে ওঠে। ভালো করে দেখে জ্যাক বুঝতে পারে পাইলট এখনও বেঁচে আছে, তার মাথায় আঘাত লেগেছে, কিন্তু সে কথা বলতে পারছে। তখন পাইলট বিমান দুর্ঘটনার আসল কারণ জানায়। পাইলট বলে যখন তাদের প্লেন এই রহস্যময় সমুদ্র অঞ্চলে ঢুকে পড়ে তখন সব সিগন্যাল হঠাৎ করে হারিয়ে যায়। বিপদ বুঝে সে প্লেন ঘুরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত বাতাস পুরো প্লেনটাকে নিজের কবজায় নিয়ে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনটা আকাশে ভেঙে যেতে শুরু করে। এরপর সে আর কিছু মনে করতে পারে না। পাইলটের ধারণা অনুযায়ী তারা এখন মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো অজানা জায়গায় আটকা পড়ে আছে। ঠিক তখনই তার মনে পড়ে প্লেনের ভেতরে একটি ব্যাকআপ ওয়্যারলেস সিস্টেমও আছে, কিন্তু খুঁজে দেখার পর তারা বুঝতে পারে সিগন্যাল ডিভাইস আগেই নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে জ্যাক আর ক্যাটের শেষ আশাটুকুও ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। এখন তাদের ক্যাম্পে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে পুরো প্লেনটা জোরে জোরে কাঁপতে শুরু করে। সবাই আতঙ্কে জানালার দিকে তাকায়। বাইরে তারা একটি বিশাল ছায়া দেখতে পায়। তার পায়ের শব্দেই পুরো প্লেন কেঁপে উঠছিল। পাইলট বাইরে দেখার জন্য জানালার কাছে যেতেই হঠাৎ কোনো ভয়ঙ্কর জিনিস তাকে ধরে বাইরে টেনে নিয়ে যায়। ক্যাট ভয় পেয়ে চিৎকার করে ওঠে। জ্যাক কিছু করার আগেই সেই রহস্যময় প্রাণী পাইলটকে রক্তাক্ত করে ফেলে। পাইলটের মৃত্যুর পর ভয় আরও বেড়ে যায়। এর মধ্যেই প্লেন আবার কাঁপতে শুরু করে এবং গাছ থেকে ভেঙে নিচে পড়ে যায়। তিনজনই ছিটকে পড়ে। জ্যাক সময় নষ্ট না করে নষ্ট সিগন্যাল ডিভাইসটা তুলে নেয় এবং দ্রুত জঙ্গলের দিকে দৌড় দেয়। পেছন থেকে আসা গর্জন তাদের ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তবে ভাগ্য ভালো, সেই প্রাণী তাদের পিছু নেয়নি, তাই তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং দ্রুত ক্যাম্পের দিকে ফিরে যেতে থাকে। কিন্তু ক্যাম্পে পৌঁছাতেই তারা দেখে সেখানে দুইজন মানুষ নিজেদের মধ্যে ভয়ঙ্করভাবে ঝগড়া করছে। জ্যাক আর মাইকেল সঙ্গে সঙ্গে মাঝখানে গিয়ে দুজনকে আলাদা করার চেষ্টা করে। জিজ্ঞেস করতেই জানা যায় জেমসের সন্দেহ পুরো প্লেন দুর্ঘটনার পেছনে কার্লির হাত আছে, কারণ প্লেনের যে অংশে কার্লি বসেছিল সেখানে থাকা বাকি সবাই মারা গেছে, শুধু কার্লিই বেঁচে গেছে। এই কথা শুনে কার্লি রাগে ফেটে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিবেশ আবার মারামারির মতো হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ক্যাট জোরে চিৎকার করে সবাইকে থামায়। তারপর সে সবাইকে জানায় তারা সিগন্যাল ডিভাইস পেয়েছে, কিন্তু সমস্যা হলো ডিভাইসটা পুরোপুরি নষ্ট অবস্থায় আছে। যদি তারা এখান থেকে সাহায্য চাইতে চায় তাহলে আগে এটাকে ঠিক করতেই হবে। এই কথা শুনে সবাই একে অন্যের দিকে তাকাতে থাকে, কারণ সেখানে থাকা কেউই এমন মেশিন ঠিক করতে জানত না। ঠিক তখনই কার্লি সামনে এগিয়ে আসে এবং বলে সে এটা ঠিক করতে পারবে। কিন্তু আগের মতোই জেমস আবার তার উপর চড়াও হয়। এবার জ্যাক আর নিজেকে সামলাতে পারে না। সে রাগের মাথায় জেমসকে চুপ থাকতে বলে। জ্যাকের চোখে মুখে এমন রাগ ছিল যে জেমস আর কোনো কথা না বলে চুপ হয়ে যায়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় এবং একটা ভালো খবর সামনে আসে। আসলে কার্লি আগে সেনাবাহিনীতে কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করেছিল, আর এই সিগন্যাল ডিভাইসটাও মিলিটারি বিমানের ছিল, তাই এটা ঠিক করা তার জন্য খুব কঠিন হওয়ার কথা নয়। কার্লি সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ডিভাইসটা আবার চালু করে ফেলে। কিন্তু নতুন সমস্যা হলো ডিভাইসের ব্যাটারি খুব কম বাকি আছে। যদি তারা সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে চায় তাহলে ডিভাইসটাকে কোনো উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। ক্যাট জিজ্ঞেস করে কতটা উঁচু জায়গা লাগবে। তখন কার্লি জঙ্গলের মাঝখানে থাকা এক বিশাল পাথুরে পাহাড়ের দিকে ইশারা করে। এটা দেখেই ক্যাটের মুখের রং বদলে যায়, কারণ সে মাত্রই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এখন আবার সেই ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না, কিন্তু তাদের হাতে আর কোনো উপায়ও ছিল না। তাই ক্যাট জ্যাককে কিছু না বলেই আরও চারজনকে সঙ্গে নিয়ে সেই বিপজ্জনক জঙ্গলের ভেতর রওনা দেয়। পথে হঠাৎ জেমসও তাদের পেছনে এসে পড়ে। সে ইচ্ছা করেই ক্যাটকে ধাক্কা দেয় এবং একা সামনে এগিয়ে যায়। তার এই নোংরা আচরণ দেখে ক্যাটও তার ওপর বিরক্ত হয়ে পড়ে, কিন্তু ক্যাট তখনও জানত না সামনে গিয়ে এই মানুষটাই তাদের জীবন বাঁচাতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। অনেক কষ্টে পাথুরে পাহাড়ি রাস্তা পার হওয়ার পর তারা ঘন জঙ্গলের ভেতরে পৌঁছায়। সেখানে গিয়েও জেমস থামে না। সে বারবার কার্লিকে প্লেন ক্র্যাশের জন্য দোষ দিতে থাকে। এতক্ষণ সব সহ্য করার পর অবশেষে কার্লির রাগ বেরিয়ে আসে। সে ঘুরে জবাব দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায়। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সবাই সঙ্গে সঙ্গে থেমে যায়। তারা আতঙ্ক নিয়ে সামনের ঝোপের দিকে তাকায়। ঝোপের ভেতর কোনো ভয়ঙ্কর জিনিস খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে এবং প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো জেমস নিজের জায়গাতেই একদম শান্তভাবে দাঁড়িয়ে থাকে। তার মুখে একটুও ভয় দেখা যাচ্ছিল না। যখন বাকিরা অনেকটা দূরে
দূরে চলে যায় তখন জেমস নিজের পিস্তল বের করে সামনের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু সামনের প্রাণীটাও কোনো সাধারণ জানোয়ার ছিল না। এতগুলো গুলি লাগার পরও তার শরীরে কোনো প্রভাব পড়ে না। ঠিক তখনই ভাগ্যক্রমে জেমসের একটি গুলি সরাসরি প্রাণীটার দুর্বল জায়গায় লাগে। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। সবাই ভয় পেয়ে আবার সেই দিকে দৌড়ে আসে, কিন্তু প্রাণীটাকে ভালো করে দেখতেই সবার মাথা ঘুরে যায়, কারণ এটা কোনো দানব ছিল না, এটা ছিল বিশাল এক ভয়ঙ্কর পোলার বেয়ার। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এত গরম আর ঘন জঙ্গলে ভরা দ্বীপে পোলার বেয়ার এলো কোথা থেকে? এক মুহূর্তের জন্য সবার মনে হয় হয়তো প্লেন ক্র্যাশের পর তাদের মাথা ঠিকভাবে কাজ করছে না, কিন্তু আসল ধাক্কা আসে অন্য জায়গা থেকে। সবাই ভাবতে থাকে একজন প্যাসেঞ্জার হয়ে জেমসের কাছে বন্দুক এলো কিভাবে। প্রশ্ন করতে জেমস জানায় সে বন্দুকটা এক মৃত পুলিশ অফিসারের লাশ থেকে পেয়েছে। নিজের কথা প্রমাণ করতে সে পুলিশ ব্যাজও দেখায়। এতে সবার সন্দেহ কিছুটা কমে যায়। এরপর তারা আবার পাহাড়ের দিকে এগোতে থাকে। ঠিক তখনই ডিভাইসটি হঠাৎ ফুল সিগন্যাল ধরতে শুরু করে। এটা দেখে কার্লি দ্রুত সাহায্যের সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে রেস্কিউ চ্যানেল আগে থেকেই কেউ ব্যবহার করছে। মানে এই দ্বীপে তাদের ছাড়া আরও কেউ আছে যে সাহায্যের সিগন্যাল পাঠাচ্ছে। কিন্তু এমন নির্জন জায়গায় আরেকজন মানুষ কিভাবে থাকতে পারে, এটা কারো মাথায় ঢুকছিল না। সবাই যখন এই প্রশ্নে ডুবে আছে, ঠিক তখনই ডিভাইসের ভেতর থেকে এক মহিলার কণ্ঠ শোনা যায়। মন দিয়ে শুনে তারা বুঝতে পারে সে একজন ফ্রেঞ্চ মহিলা। প্রথমে সবাই ভাবে হয়তো এটা রেস্কিউ টিম। এই ভেবে তাদের মুখে আবার আশা ফিরে আসে। তারা সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ জানা মেয়েটিকে ওই কণ্ঠের সঙ্গে কথা বলতে বলে, কিন্তু কয়েক সেকেন্ড পর সবার মুখের হাসি মুছে যায়, কারণ ওটা কোনো রেস্কিউ টিম ছিল না, ওটা ছিল সাহায্য চাওয়া এক পুরনো রেকর্ডিং। ঠিক এরপরই সিগন্যাল পুরো কেটে যায়। এরপর কার্লি ফ্রিকোয়েন্সি চেক করে আরও ভয়ঙ্কর একটা সত্য জানতে পারে। তার মতে এই সিগন্যাল গত 16 বছর ধরে পাঠানো হচ্ছে, কিন্তু এত বছরে কেউ কোনোদিন তার উত্তর দেয়নি। তার মানে এই দ্বীপে আটকে থাকা মানুষদের কথা বাইরের পৃথিবী কোনো দিন জানতে পারেনি। এই সত্য শুনে সবাই ভেতর থেকে কেঁপে ওঠে। তাদের মাথায় একসাথে অনেক প্রশ্ন ঘুরতে থাকে। এই দ্বীপে সেই রহস্যময় প্রাণীটা আসলে কি? পোলার বেয়ার এখানে এলো কোথা থেকে? আর তাদের প্লেন হঠাৎ আকাশেই ভেঙে গেল কেন? এসব অদ্ভুত ঘটনা সবাইকে বিশ্বাস করাতে শুরু করে এই দ্বীপে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। ঘটনার পর সবাই আবার ক্যাম্পে ফিরে আসে, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে ভেবে তারা সিগন্যাল হারিয়ে যাওয়ার অজুহাত দেয়। সেই রাতেই মাইকেলের কুকুর হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। শব্দ শুনে সবাই ভয় পেয়ে সেখানে জড়ো হয়। জ্যাক দ্রুত টর্চ তুলে অন্ধকারের ভেতর তাকায়, কিন্তু অদ্ভুত শব্দ ছাড়া সে কিছুই পরিষ্কার দেখতে পায় না। জেমস আর অপেক্ষা করতে পারে না। সে হঠাৎ সার্চ লাইট জ্বালিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ভেতরের দৃশ্য দেখে সবাই চমকে যায়, কারণ সেখানে কয়েকটা বড় জংলি শূকর লুকিয়েছিল। তাদের দেখেই সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে, কিন্তু আক্রমণ করার বদলে শূকরগুলো দ্রুত জঙ্গলের ভেতর পালিয়ে যায়। তারা চলে যেতেই সবাই কিছুটা স্বস্তি পায়, কিন্তু পরদিন সকালেই নতুন বিপদ সামনে আসে। তারা জানতে পারে প্লেনে বেঁচে থাকা সব খাবার শেষ হয়ে গেছে। জেমস এই কথা শুনে রেগে যায় যে মোটা লোকটা প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাচ্ছে। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়ে যায়। পরিস্থিতি খারাপ হতে দেখে জ্যাক সঙ্গে সঙ্গে মাঝখানে আসে এবং কোনোভাবে তাদের শান্ত করে। কিন্তু এবার জ্যাকও বুঝে যায় শুধু ঝগড়া থামালেই হবে না। যদি দ্রুত খাবারের ব্যবস্থা না করা যায়, তাহলে ক্ষুধার্ত মানুষগুলো খুব শিগগিরই একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক তখনই হঠাৎ জেমসের সামনে একটি ছুরি এসে পড়ে। এটা দেখে সবাই দ্রুত পেছনে তাকায়। সেখানে দাঁড়িয়ে থাকা টাকওয়ালা লোকটি বলে তারা চাইলে জঙ্গলি শূকর শিকার করে খেতে পারে, কিন্তু জেমসের এই আইডিয়াটা একদম পছন্দ হয় না। তার মনে হয় মাত্র একটা ছোট ছুরি দিয়ে এত বড় জঙ্গলি শূকর শিকার করা অসম্ভব। কিন্তু টাকওয়ালা লোকটি কোনো তর্ক না করে চুপচাপ নিজের স্যুটকেস খুলে ফেলে। তারপর ভেতর থেকে একের পর এক অনেকগুলো ছুরি বের করে। এত ছুরি দেখে জেমসও অবাক হয়ে যায়। এরপর এক মুহূর্ত দেরি না করে টাকওয়ালা লোকটি, ক্যাট আর মাইকেল জঙ্গলের ভেতর শূকরের পায়ের ছাপ খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ঘন জঙ্গলে ঘোরাঘুরির পর হঠাৎ টাকওয়ালা লোকটির কিছু অদ্ভুত মনে হয়। সে সঙ্গে সঙ্গে হাত তুলে বাকিদের থামার ইশারা করে। তারপর একটি বড় গাছের কাছে গিয়ে সে জঙ্গলি শূকরের চিহ্ন দেখতে পায়। এতে তার বুঝতে দেরি হয় না শিকার খুব বেশি দূরে নেই। কিছুক্ষণ পর তারা ধীরে ধীরে সেই জায়গার কাছাকাছি পৌঁছে যায়। এরপর টাকওয়ালা লোকটি ইশারায় নিজের প্ল্যান বুঝিয়ে দেয়। সে ক্যাটকে সামনে থেকে তার সঙ্গে এগোতে বলে আর মাইকেলকে সাইড থেকে ঘিরে ধরতে ইশারা করে, কিন্তু মাইকেল ইশারা বুঝতে না পেরে
রেগে চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনেই জঙ্গলি শূকর সতর্ক হয়ে যায় এবং প্রচণ্ড গতিতে তাদের দিকে ছুটে আসে। টাকওয়ালা লোকটি দ্রুত সাইডে লাফিয়ে সরে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাইকেল তার ধাক্কায় পড়ে যায়। তবে ভালো দিক হলো শূকরটা তাকে দ্বিতীয়বার আক্রমণ করেনি, তাই মাইকেলের শুধু সামান্য আঘাত লাগে। এদিকে টাকওয়ালা লোকটিও ভেতরে ভেতরে ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ বিশ্রামের পর ক্যাট সবাইকে ক্যাম্পে ফিরে যেতে বলে, কিন্তু টাকওয়ালা লোকটি এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে ক্যাট আর মাইকেলকে ফিরে যেতে বলে এবং নিজে একাই শূকরটার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত ক্যাট বাধ্য হয়ে মাইকেলকে নিয়ে ক্যাম্পের দিকে ফিরতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ক্যাট হঠাৎ থেমে যায়। সে কিছু না বলে নিজের প্যান্ট খুলতে শুরু করে। জঙ্গলের মাঝখানে ক্যাটকে এমন করতে দেখে মাইকেল পুরো কনফিউজড হয়ে যায়। সে বুঝতেই পারে না ক্যাট আসলে কি করতে যাচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই ক্যাট দ্রুত গাছে উঠে পড়ে। আসলে সে ওপরে উঠে সিগন্যাল চেক করতে চাইছিল। বেচারা মাইকেল নিচে বসে চুপচাপ তাকে দেখতে থাকে। ক্যাট যখন ডিভাইসটি ওপরে বাঁধছিল, ঠিক তখনই জঙ্গল থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে সে ভীষণ ঘাবড়ে যায় এবং তার হাত থেকে জিনিসপত্র নিচে পড়ে যায়। ঠিক তখনই গাছের ওপর থেকে সে সেই ভয়ঙ্কর রাক্ষসটাকে দেখতে পায়, যেটা এই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছিল। এদিকে এই বিপদের কথা না জেনেই টাকওয়ালা লোকটি এখনও জঙ্গলের ভেতর শিকার খুঁজছিল। ঠিক তখনই সামনের ঝোপের ভেতর থেকে জঙ্গলি শূকরের শব্দ শোনা যায়। ঠিক সেই শব্দ শুনেই টাকওয়ালা লোকটি দ্রুত ঝোপের দিকে দৌড়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই শূকরের শব্দ হঠাৎ ভয়ঙ্কর আর্তনাদে বদলে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের গাছগুলো জোরে জোরে কাঁপতে শুরু করে। পুরো জঙ্গলে এক অজানা ভয়ঙ্কর প্রাণীর গর্জন ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে টাকওয়ালা লোকটির বুক কেঁপে ওঠে। সে এতটাই ভয় পেয়ে যায় যে পালানোর কথাও ভুলে যায়। ঠিক তখনই সেই বিশাল রাক্ষস তার সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে ক্যাট আর মাইকেল ততক্ষণে ক্যাম্পে ফিরে এসেছে। ক্যাট দ্রুত জ্যাককে জঙ্গলের সব ঘটনা জানায়। সে এটাও বলে টাকওয়ালা লোকটি হয়তো সেই রহস্যময় প্রাণীর শিকার হয়ে গেছে। এটা শুনে জ্যাকের মুখ কিছুক্ষণের জন্য মলিন হয়ে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে পাশের নড়তে থাকা ঝোপের দিকে। জ্যাকের মনে হয় হয়তো সেই ভয়ঙ্কর প্রাণী ক্যাম্প পর্যন্ত চলে এসেছে। সত্য জানার জন্য সে দেরি না করে জঙ্গলের দিকে দৌড়ে যায়, কিন্তু ভেতরে ঢুকতেই ঘন জঙ্গলের মাঝ থেকে টাকওয়ালা লোকটি হঠাৎ বেরিয়ে আসে। তার হাতে একটি জংলি শূকর ছিল। তার শরীরে তখনও তাজা রক্ত লেগে আছে। এটা দেখে সবাই বুঝে যায় সে একটু আগেই কোনো ভয়ঙ্কর লড়াইয়ের মুখোমুখি হয়েছিল, কিন্তু সে বেঁচে ফিরে এসেছে আর এখন অন্তত খাবারের একটা ব্যবস্থা হয়েছে। রাত হলে সবাই এক জায়গায় জড়ো হয়। তারা প্লেন দুর্ঘটনায় মারা যাওয়া মানুষদের জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই মাইকেল টাকওয়ালা লোকটিকে জিজ্ঞেস করে সে সত্যি কি সেই রাক্ষসটাকে দেখেছিল। লোকটি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে সে সেখানে কিছুই দেখেনি। কিন্তু মাইকেল তার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এখন খাবারের ব্যবস্থা হলেও নতুন বিপদ সামনে দাঁড়িয়ে যায়। প্লেনে বেঁচে থাকা মিঠা পানি খুব দ্রুত শেষ হয়ে আসছে। তারা শিকার করে পেট ভরাতে পারবে, কিন্তু সমুদ্রের নোনা পানি খেয়ে বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়। তাই রেস্কিউ টিমকে যে কোনোভাবে জানাতেই হবে যে তারা এখনও বেঁচে আছে। এই কারণেই কার্লি কাউকে না জানিয়ে আবার রেডিও সিগন্যাল খুঁজতে পাহাড়ের দিকে রওনা দেয়। কিন্তু ডিভাইস কাজ করতে শুরু করতেই হঠাৎ কেউ পেছন থেকে এসে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। অবাক করার বিষয় হলো হামলাকারী তাকে মেরে ফেলেনি, সে শুধু সিগন্যাল ডিভাইসটা ভেঙে দেয় এবং অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এখন পর্যন্ত পাওয়া সব প্রমাণ দেখে কার্লির সন্দেহ আরও শক্ত হয়। এই দ্বীপে এমন কেউ আছে যে চায় না তারা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করুক, কিন্তু সেই মানুষটা কে সেটা এখনও রহস্যই থেকে যায়। সত্য জানার জন্য পরদিন কার্লি একাই পুরো দ্বীপ ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। অনেকক্ষণ হাঁটার পর সে সমুদ্রের ধারে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ে বালির ভেতর চাপা পড়ে থাকা এক মোটা স্টিলের তারে। সে দ্রুত সেটি টেনে বের করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে তারের এক মাথা সরাসরি সমুদ্রের ভেতরে চলে গেছে। এতে কার্লি পুরো কনফিউজড হয়ে যায়। এরপর সে দেখে তারের আর এক মাথা জঙ্গলের ভেতরেও চলে গেছে। এটা দেখে তার মনে আবার আশার আলো জাগে। সে সঙ্গে সঙ্গে সেই কেবিলের পিছু নিয়ে জঙ্গলের ভেতর এগোতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই তার পথ থেমে যায়। নিচে তাকিয়ে সে দেখতে পায় মাটির ওপর খুব পাতলা লোহার তার বিছানো আছে। এটা দেখেই বোঝা যায় এখানে একটা বিপজ্জনক ফাঁদ পাতা হয়েছে। তাই সে খুব সাবধানে সামনে এগোতে থাকে, কিন্তু দ্বিতীয় পা রাখতেই হঠাৎ ক্লিক শব্দ হয়। সঙ্গে সঙ্গে ফাঁদ সক্রিয় হয়ে যায়। এক ধারালো ডাল ভয়ঙ্কর গতিতে ছুটে এসে কার্লির শরীর ভেদ করে যায়।
প্রচণ্ড যন্ত্রণায় সে বাতাসে ঝুলে ছটফট করতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ সে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে। এরপর কোনোভাবে নিজেকে সামলায় এবং পুরো শক্তি দিয়ে সেই ধারালো ডালটা নিজের পা থেকে টেনে বের করে নেয়। কিন্তু রক্ত এত বেশি বের হচ্ছিল এবং ব্যথা এত ভয়ঙ্কর ছিল যে সে মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। কিছু সময় পর কার্লির চোখ ধীরে ধীরে খুলতে শুরু করে, কিন্তু সে সাহায্যের জন্য চিৎকার করার আগেই এক রহস্যময় লোক সেখানে এসে হাজির হয়। লোকটি কোনো কথা না বলে দড়ি কেটে দেয়, আর পরের মুহূর্তেই কার্লি মাথা নিচে করে মাটিতে আছড়ে পড়ে। তার মাথা ঝিমঝিম করতে থাকে। সে শুধু এতটুকু দেখতে পায় একজন মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এরপর সে আবার অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে কার্লির জ্ঞান ফিরতেই সে আকাশের দিকে তাকায়। হঠাৎ আকাশ কালো হয়ে উঠেছে। এটা দেখে তার মনে হয় ক্যাম্পে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। তাই আহত পায়ের কথা না ভেবেই সে দ্রুত ক্যাম্পের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তার পৌঁছানোর আগেই সেখানে ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে গেছে। ক্যাম্পে থাকা প্রেগনেন্ট মেয়ে অ্যানা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু নিজের পেটের দিকে তাকাতেই তার বুক কেঁপে ওঠে, কারণ তার বাচ্চা যেন হঠাৎ উধাও হয়ে গেছে। ঠিক তখনই সে দূর থেকে একটা শিশুর কান্নার শব্দ শুনতে পায়। ভয় আর আতঙ্ক নিয়ে সে সেই শব্দের পিছু নেয়। শব্দ অনুসরণ করতে করতে এনা টাকওয়ালা লোকটির কাছে পৌঁছে যায়। তার একটি চোখ কালো হয়ে আছে এবং সে অদ্ভুত ভবিষ্যৎবাণীর মতো কথা বলছিল। তার ভয়ঙ্কর চেহারা দেখেও এনা থামে না। সে আরও সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে একটি বেবি কার্টের সামনে পৌঁছে যায়। সাদা কাপড়ের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আসছিল। সত্য জানার জন্য এনা সাহস করে কাপড়টা সরায়, কিন্তু ভেতরে শিশুর বদলে শুধু মাংসের টুকরো পড়েছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এনা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে চার্লি দ্রুত সেখানে ছুটে আসে, কিন্তু ততক্ষণে এনা নিজের মানসিক ভারসাম্য হারিয়ে পেরেছে। সে আশপাশের মানুষদের ওপর হামলা করতে থাকে। চার্লি কোনোভাবে তাকে শান্ত করে। শুরুতে সবাই ভাবে এনা হয়তো ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু যখন তারা তার হাতের দিকে তাকায় তখন সত্যিই রক্ত দেখতে পায়। এতে সবার ভেতর আবার নতুন ভয় ছড়িয়ে পড়ে। সকালে জ্যাক এনার হাত পরীক্ষা করে বুঝতে পারে ভয় পেয়ে সে নিজের মুঠি এত জোরে চেপেছিল যে নখ হাতের তালুর ভেতরে ঢুকে গেছে। সেই কারণেই তার হাত থেকে রক্ত বের হয়েছিল। এটা জানার পর সবাই কিছুটা স্বস্তি পায়, কিন্তু সেই রাতেই যখন এনা ঘুমাচ্ছিল তখন হঠাৎ তার ওপর আবার আক্রমণ হয়। তার মনে হয় কেউ যেন ছুরি দিয়ে তার পেটে আঘাত করছে। তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায় না। ভয়ে কাঁপতে থাকা এনা জানায় কেউ কিছুক্ষণ আগেই তার পেটে হামলা করেছে। জ্যাক তার কাপড় সরিয়ে পেট পরীক্ষা করে, কিন্তু সেখানে একটাও আঘাতের দাগ নেই। জ্যাক ভাবে প্রেগন্যান্সির কারণে এনার মনে এমন ভয়ঙ্কর ভুল ধারণা তৈরি হচ্ছে, তাই সে বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেয় না এবং তাকে ওষুধ খেয়ে বিশ্রাম নিতে বলে। কিন্তু জ্যাকের কথা শুনে এনা ভীষণ রেগে যায়। তার মনে হয় জ্যাক তার কথা একদম বিশ্বাস করছে না। এই অপমান আর ভয় সহ্য করতে না পেরে সে নিজের জিনিসপত্র তুলে নেয় এবং রাগের মাথায় ক্যাম্প ছেড়ে জঙ্গলের ভেতর চলে যায়। চার্লি এসব সহ্য করতে পারে না, তাই সে সঙ্গে সঙ্গে এনার পেছনে যায় তাকে বুঝিয়ে ফিরিয়ে আনার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে এনার পেটে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। এটা দেখে চার্লি ভয় পেয়ে যায় এবং জ্যাককে ডাকার জন্য দ্রুত ক্যাম্পের দিকে দৌড়াতে থাকে। কিন্তু মাঝপথে তার দেখা হয় জিমের সঙ্গে। চার্লি দেরি না করে জিমকে বলে জ্যাককে এনার অবস্থার কথা জানাতে, কিন্তু সে একটুও বুঝতে পারেনি এই সিদ্ধান্তই পরে সবার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। এদিকে এনার ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে। এরপর চার্লি আর এনা আবার ক্যাম্পের দিকে ফিরতে থাকে, কিন্তু ঠিক তখনই পথে হঠাৎ জিমকে দেখা যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে জ্যাককে সঙ্গে আনেনি, বরং সে অস্বাভাবিক দৃষ্টিতে এনার দিকে একটানা তাকিয়েছিল। ঠিক একই সময় কার্লি খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্যাম্পে ফিরে আসে। সে জ্যাককে জানায় এই দ্বীপে তাদের ছাড়া আরও কেউ আছে। জ্যাক বিষয়টা বুঝে ওঠার আগেই মোটা লোকটা দৌড়ে সেখানে আসে। সে ভয়ে কাঁপতে কাঁপতে জানায় প্লেন দুর্ঘটনায় আরও একজন মানুষ বেঁচে ছিল। সে এতদিন সবার কাছ থেকে লুকিয়েছিল। তার নাম জেম। এই কথা শুনে জ্যাকের মুখের রং পাল্টে যায়। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে, তাই সে টাকওয়ালা লোকটিকে সঙ্গে নিয়ে এনা আর চার্লিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেখানে গিয়ে তারা শুধু লড়াইয়ের চিহ্ন দেখতে পায়। এনা আর চার্লি দুজনেই নিখোঁজ। তখন টাকওয়ালা লোকটি আগে ক্যাম্পে ফিরে প্রয়োজনীয় জিনিস আনার কথা বলে, কিন্তু জ্যাক তখন ভীষণ আতঙ্কিত। তার মনে হতে থাকে যদি সে এনার কথায় সন্দেহ না করত তাহলে এনা আজ এই বিপদে পড়ত না। এই অপরাধ বোধে জ্যাক একাই জঙ্গলের ভেতর দৌড়ে যায়।
এবং পাগলের মতো তাদের খুঁজতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর জ্যাক বুঝতে পারে সে বারবার একই জায়গায় ফিরে আসছে। মনে হচ্ছিল পুরো জঙ্গলটাই যেন এক অদ্ভুত গোলকদাধা হয়ে গেছে। কিছুক্ষণ পর টাকওয়ালা লোকটি বাকি মানুষদের নিয়ে জ্যাকের কাছে পৌঁছায়। তারপর আবার নতুন করে খোঁজ শুরু হয়। রাহাতের কথা হলো পথে তারা চার্লির কাপড়ের একটি ছেঁড়া টুকরো খুঁজে পায়। এতে বোঝা যায় তারা সঠিক দিকেই এগোচ্ছে। কিন্তু ঠিক তখনই সামনের দুইটি আলাদা রাস্তা দেখা যায়। দুই দিকেই পায়ের ছাপ ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় সবাই আলাদা হয়ে খুঁজবে। টাকওয়ালা লোকটি একদিকে চলে যায় আর জ্যাক ক্যাটকে সঙ্গে নিয়ে অন্যদিকে এগোতে থাকে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এতে চার্লিকে খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে যায়। অনেকক্ষণ জঙ্গলে ঘোরার পর জ্যাক আবার চার্লির কাপড়ের আরেকটি ছেঁড়া টুকরো দেখতে পায়। এতে তার মনে হয় তারা এখন খুব কাছাকাছি এসে গেছে। কিন্তু ঠিক তখনই জ্যাক এনার যন্ত্রণা ভরা চিৎকার শুনতে পায়। শব্দের পিছু নিয়ে সে দ্রুত পাহাড়ের ওপর উঠতে শুরু করে। ক্যাটও তার পেছন পেছন উঠছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে জ্যাকের হাত ফসকে যায়। পরের মুহূর্তেই সে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। কোনোভাবে জ্যাক যখন ঘুরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, ঠিক তখনই সে দেখে জেম তার সামনে দাঁড়িয়ে আছে। জেম কোনো কথা না বলে জ্যাককে জোরে লাথি মারে। এরপর সে ঠান্ডা গলায় সতর্ক করে দেয়, যদি জ্যাক তাদের পিছু নেওয়া বন্ধ না করে তাহলে সে চার্লিকে মেরে ফেলবে। কিন্তু জ্যাক তার ভয় দেখানো কথায় থামার মানুষ নয়। সে জিমের পা ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর রাগে অন্ধ হয়ে জিমের দিকে আক্রমণ করতে ছুটে যায়। কিন্তু জিম খুব সহজেই তার ঘুষি এড়িয়ে যায় এবং পাল্টা একের পর এক ভয়ঙ্কর ঘুষি মারতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই জ্যাক মাটিতে পড়ে যায়। তবু জ্যাক হার মানে না। সে আবার উঠে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এবারও তার আঘাত ফাঁকা যায়। ঠিক তখনই জিম আরও ভয়ঙ্করভাবে তার ওপর হামলা করে এবং শেষ পর্যন্ত এক জোরালো লাথি মেরে জ্যাককে অজ্ঞান করে ফেলে। কয়েক মিনিট পর ক্যাট অজ্ঞান জ্যাককে খুঁজে পায়, কিন্তু জ্ঞান ফিরতেই জ্যাক আবার সামনে এগোনোর জেদ ধরে। ক্যাট তাকে বোঝায় বৃষ্টির কারণে সব পায়ের ছাপ মুছে গেছে, এখন অ্যানা আর চার্লিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু জ্যাক তার কথা শোনে না। সে একাই সামনে এগিয়ে যায়। বাধ্য হয়ে ক্যাটও তার পিছু নেয়। অনেকক্ষণ জঙ্গলে ঘোরাঘুরির পর হঠাৎ তাদের চোখ পড়ে এক বিশাল গাছের দিকে। সেখানে চার্লি দড়িতে ঝুলে আছে। দৃশ্যটা দেখেই জ্যাকের বুক কেঁপে ওঠে। সে দ্রুত চার্লির কাছে ছুটে যায় এবং এক মুহূর্ত দেরি না করে তাকে নিচে নামায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। চার্লির শ্বাস বন্ধ হয়ে গেছে। জ্যাক তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। ক্যাট এই দৃশ্য দেখে ভেঙে পড়ে এবং কান্নায় ফেটে পড়ে। কিন্তু জ্যাক কোনোভাবেই হার মানতে রাজি নয়। সে বারবার চার্লির শরীরে চাপ দিতে থাকে। সে নিজের সবচেয়ে কাছের বন্ধুকে এভাবে হারাতে চায় না। অনেক চেষ্টা করেও যখন কোনো ফল আসে না, তখন জ্যাক শেষবারের মতো চার্লির বুকে জোরে আঘাত করে। আর ঠিক তখনই অসম্ভব ঘটনা ঘটে। চার্লির শ্বাস আবার ফিরে আসে। জ্যাক আর ক্যাট অবিশ্বাস নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। মৃত্যুর মুখ থেকে চার্লি ফিরে এসেছে। আর এখানেই এই গল্পের পার্ট 1 শেষ হয়। কিন্তু আসল রহস্য এখনো শুরুই হয়নি, কারণ সামনে চার্লি জঙ্গলের ভেতরের এমন ভয়ঙ্কর সত্য বলবে যা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে যাবে। যদি আপনারা পরের অংশ জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন পার্ট 2 আনা উচিত কিনা। আচ্ছা, এখনই যেও না তোমরা। যারা এই ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করেছো, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তুমি এরকম সার্ভাইভাল এবং ইউনিক মুভি মিস করবে। তাই মিস করতে না চাইলে দ্রুত বাটনটিতে ক্লিক করো। আর দেখা হবে পরের ভিডিওতে।